হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পরবর্তী সময়ে ভগবানের কৃপাতে ভালো থাকবেন। আজকে আমরা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে রায়পুর কৃষ্ণ মন্দিরে সবাই উপস্থিত হয়েছি। এখন যারা যারা মায়াপুর যাবেন তারা সবাই প্রসাদ পেয়ে নিচ্ছেন। আর ওই যে ওখানে দুজন ভাই বোন খুব জোরে ড্রাম বাজাচ্ছে, তাই এত শব্দ হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, না ঠান্ডা বেশি না গরম বেশি। কার্তিক মাস, দামোদর মাস চলছে, জানেন আপনারা সবাই। এই সময় আবহাওয়াটা খুব সুন্দর থাকে, না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে। তো এই সময়ে এই দামোদর মাসে আমরা সম্মেলনে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটি জেলা সবাই সম্মেলনে মায়াপুরে উপস্থিত হব। তাই আমরা এখন রায়পুর কৃষ্ণ মন্দিরে সবাই রেডি হয়ে বাস এই যে দাঁড়িয়ে আছে। এখন এই বাসে করেই আমরা যাব মায়াপুর। তো চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর মধ্য দিয়ে আমি সম্পূর্ণ মায়াপুর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখতে চাইবেন না, কারণ ভিডিওটা অনেক বড় বানিয়েছি আমি। আর এই কারণে বড় বানিয়েছি কারণ এটার মধ্যে আমি সম্পূর্ণ আমরা যে 3 দিন ছিলাম মায়াপুরে, সেই 3 দিনে আমরা যেখানে যেখানে ঘোরাঘুরি করেছি, যা কিছু করেছি এবং যেসব স্থান আমরা দর্শন করেছি তার সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। সেই কারণে এই ভিডিওটা এতটা বড় হয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আর রাত্রিতে আপনাদের দেখাইনি। এখন আমরা বাসে করে পৌঁছে গেছি মায়াপুরে। দেখতে পাচ্ছেন এখন আমরা মায়াপুরে আছি। আর রাত্রিতে আমি আর আপনাদের ভিডিও করে দেখাইনি, সোজা রায়পুরে ভিডিও করেছি আর এখন মায়াপুরে ভিডিও করছি। এই যে দেখা যাচ্ছে দেখুন মায়াপুর মূল মন্দির, চন্দ্রময় মন্দির। ওটাই 2025 সালে উদ্বোধন হওয়ার পরিকল্পনা চলছে। আপনারা জানেন এটা বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে আগামী দিনে। সারা বিশ্বের মানুষ এবং ভক্তরা এখানে আসা যাওয়া করেন, কারণ এটা খুব পবিত্র একটি স্থান, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। এই পবিত্র ভূমিকে আমি আজ প্রথম দর্শন করলাম, তাই এই পবিত্র ভূমিকে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। তো এখন আমাদের বাস সাইড করে দাঁড়িয়ে গেছে, সবাই এরপর নিচে নেমে আসছেন। সেই রাত্রি 8টা-9টার সময় বাসে চাপেছেন রায়পুরে। এখন সবাই সকাল প্রায় 5:30 বাজে, এখন বাস থেকে সবাই নিচে নামছেন। পবিত্র ভূমি, পবিত্র বাতাসে সবাই মুগ্ধ হয়ে যাবেন। যদিও মাঝখানে 2-একবার বাস দাঁড়িয়েছিল কিছু ভক্তের অসুবিধার জন্য। তো যাই হোক, চলুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে নামহট্টের দিকে যাচ্ছি। আমরা নামহট্টেই সবাই থাকব। তো অনেক ভিড় জমেছে, যেহেতু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 3টি জেলা নিয়ে প্রোগ্রাম চলছে, সম্মেলন চলছে, তাই রুম পাওয়া খুব মুশকিল। কিন্তু আমাদের রুম আগের থেকেই বুকিং করা ছিল, সেগুলো আমরা পেয়ে যাব। তো চলুন, আমাদের প্রভু নামহট্টের মধ্যে আগেই চলে এসেছেন, সেখানে উনি চাবিগুলো সংগ্রহ করছেন। এই হলো নামহট্ট ভবন। ওই যে দেখলেন আপনারা, একটু উপর দিকে খেয়াল করবেন, লেখা আছে নামহট্ট ভবন। এই নামহট্ট ভবনে আমরা প্রবেশ করলাম। তো আমি নামহট্ট ভবনে প্রবেশ করেই একটা জায়গাতে ব্যাগ রেখে এই নামহট্টের ভবনের ভিতরের
চারিপাশ পরিবেশ দর্শন করার জন্য আমার আর তর্স হইল না। আমি বেরিয়ে পড়লাম এই নামহট্টর ভিতরের পরিবেশ দর্শন করার জন্য। এই যে দেখুন কি সুন্দর সুন্দর প্রভুপাদের বাণী লেখা আছে, আমি কয়েকটা আপনাদের পড়ে শোনাচ্ছি। সকলেই প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত, তারা সর্বত্রভাবে অধীন, কিন্তু অজ্ঞানতাবশত মানুষ মনে করছে যে তারা স্বাধীন। আর এখানে দেখুন, ভগবানকে জানতে হলে প্রথমে ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে হবে, তখন সে ভগবানকে জানবার বুদ্ধিমত্তা অর্জন করতে পারে। সুন্দর সুন্দর প্রভুপাদের বাণী দেওয়া আছে এখানে। যাই হোক, চলুন এখন আমরা রুমের চাবি কালেকশনের জন্য যাই। আমরা অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করছি। চলুন, এই বন্ধুরা আমরা এখানে এসেছি। প্রভু এখন আমাদের সবাইকে কে কোন রুমে থাকবে তা জানিয়ে দিচ্ছেন এবং রুমের চাবিগুলো আমাদের দিয়ে দিচ্ছেন। রুম নাই, ফাঁকা থাকি। তো বন্ধুরা, আমরা যে রুমের মধ্যে 3 দিন থাকব, সেই রুমের মধ্যে আমাদের ব্যাগ এবং আমাদের ব্যবহার্য জিনিসপত্র রেখে সকালে প্রসাদ পাওয়ার জন্য আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন এই যে দেখছেন, আমরা লাইনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর প্রসাদ পেতে বসেছি। এখন আমরা প্রসাদ পেয়ে আরও কিছু জায়গা দর্শন করব। এই যে দেখুন, এখন আমি প্রসাদ পাওয়ার পরে চলে এসেছি এই মায়াপুরের নামহট্ট ভবনের বাইরের পরিবেশ দর্শন করার জন্য। আপনারাও আমার সাথে দর্শন করুন। হরে কৃষ্ণ। এই যে দেখুন, রাস্তার সাইডে দুপাশে কিছু ভক্তের কিছু ব্যবহার্য জিনিস, যেমন মালা, তুলসী মালা, জপমালা, বই, সেই সব এই রাস্তার 2 সাইডে বিক্রি হচ্ছে। আর কত টোটোতে দেখতে পাচ্ছেন যাত্রী যাতায়াত করছে। ওনারা এই মায়াপুরের যে সমস্ত দর্শনীয় স্থান, সেই সমস্ত দর্শনীয় স্থান এই টোটোয় করে ওই টোটোর ড্রাইভার আমাদের দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছেন। তো আমরা এখন যাব না, আমরা আজকে এসেছি মায়াপুর। এই সকালে প্রসাদ পাওয়ার পর এই মায়াপুরের মন্দিরের চারিপাশের পরিবেশটাই আমরা ভালোভাবে আজ দর্শন করব। তো কালকে হয়তো আমরা যাব এখান থেকে নবদ্বীপ বা তার বাইরের কিছু দর্শনীয় স্থান দর্শন করার জন্য। তো বন্ধুরা, এই হলো মায়াপুরের পরিবেশ। এখন আমরা মেন রোডের মধ্য দিয়ে আছি। এই রোডটা সোজা চলে যাচ্ছেন নবদ্বীপ আমরা যাব, এই ভিডিওর মধ্যেই তা দেখতে পাবেন। এখন আপনারা এই মূল মন্দিরের যে মেন রোড, সেই রাস্তার পাশের পরিবেশটা আপনারা দর্শন করছেন। তো হরে কৃষ্ণ, দেখতে থাকুন। এই যে দেখুন, একজন ভক্ত এখানে ছোলা বাটুয়া করছে। এখানে সবই নিরামিষ। মায়াপুরে যাই প্রসাদ পান না কেন আপনি, মন্দিরের ভিতরে মন্দিরের বাহিরে সব কিছুই এখানে নিরামিষ ফুচকা থেকে শুরু করে, নিরামিষ চপ থেকে শুরু করে, নিরামিষ ফাস্টফুড সব কিছুই আপনারা এখানে নিরামিষ পেতে পারেন। যদিও তা প্রসাদ নয়, কিন্তু নিরামিষ খাবার এখানে পেয়ে যাবেন আপনারা। এই দেখুন, অনেক নিরামিষ হোটেল আছে।
নিরামিষ হোটেল, এখানেও নিরামিষ অন্ন পাবেন। প্রসাদ যদিও নয়, কিন্তু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। আর প্রসাদ পেতে হলে আপনাদের গদা ভবনে কুপন কাটতে হবে। আমি দেখাবো, সেই সমস্ত স্থান দেখাবো। গদা ভবন, আবার অন্যান্য যে ভবনগুলো আছে, নামহট্ট ভবন, সেই সমস্ত ভবনে আগে থেকে আপনাদের কুপন কেটে রাখতে হবে প্রসাদ পাওয়ার জন্য। আর যদি না তা করতে পারেন, তাহলে এই যে সমস্ত হোটেলগুলো আমি দেখালাম বা এর বাইরেও আরও অনেক হোটেল আছে, সেই সমস্ত হোটেলে এসেই আপনাদের নিরামিষ খাবার খেতে হবে। প্রসাদ যদিও নয়, প্রসাদ পেতে হলে আপনাদের নামহট্ট ভবন, গদা ভবন এইসব জায়গাতে কুপন কেটে রাখতে হবে। হরে কৃষ্ণ। তো এই যে দেখছেন এখন যা কিছু ভক্তদের ব্যবহার্য জিনিস সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এই হলো দেখুন নামহট্ট ভবন। আমি প্রবেশ করার সময় এত বড় বিল্ডিং আপনাদের ভিডিও করে দেখায়নি, এটাই হলো নামহট্ট ভবন। যাই হোক বন্ধুরা, এখন দুপুরের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। আমি বাড়িটা অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন দুপুরের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। আর এখন সবাই ছবি তোলার জন্য আমার মোবাইল দেখেছি, সবাই বলছে ছবি তুলব, তাই এখানে একটা ছবি তুলছি। তো যাই হোক, প্রসাদ পাওয়ার লাইনটা দেখুন কত বড়। আমি দেখাচ্ছি আপনাদের। ওইটা দিয়ে ঘুরে এটা দিয়ে এসে এখান হয়ে প্রবেশ করছেন। দেখতে পাচ্ছেন কত বড় লাইনটা, এটা দিয়ে। আর এখানে দেখুন, এখানে সবাই ওই যেখানে দেখালাম আপনাদের, ওখানে সবাই লাইন দিয়ে একটা গেটের মধ্যে প্রবেশ করছে প্রসাদ পাওয়ার জন্য। আর একটা গেট দিয়ে বাইরে বেরিয়ে এখানে সবাই থালাগুলো, যে থালায় প্রসাদ পেয়েছিল সেই থালাগুলো নিজেরাই ধুয়ে নিচ্ছেন। সবাই নিজের সেবা নিজেই করছেন ভক্তরা। তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় লাইন। বাঁকুড়া, ঝাড়খণ্ড, পুরুলিয়া, 3টি জেলার সমস্ত ভক্ত। বুঝতে পারছেন কত বড় লাইন, কত বাস এসেছে। ভিতরে আরও অনেকেই প্রসাদ পাচ্ছেন, 2-3বার প্রসাদ পেয়েছে, তারপরে আমরা এসেছি লাইন দিতে। তো যাই হোক, দেখুন এখান থেকে যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মন্দিরটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন আমাদের দুপুরের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়েছে। আমি আর আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, এত ভিড়ের মাঝে ওই লাইনটুকুই আপনাদের দেখাতে পেরেছিলাম, কিন্তু আর ভিতরে প্রসাদ পাওয়ার সময় আর দেখাতে পারলাম না এত ভিড়ের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা প্রসাদ পেয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করার জন্য তৈরি একদম বেরিয়ে পড়েছি মায়াপুর দর্শন করার জন্য। আর দেখতে পাচ্ছেন এসব মায়াপুরের এক একটা ভবন। তো আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদিও আমি এখানকার কোনো কিছু চিনি না, আমি দেখাতে পারবো না আপনাদের কোনটা কোন ভবন। ওই লেখা দেখেই আমি বলতে পারি আপনাদের এটা এই ভবন সেই ভবন। যাই হোক, দেখাচ্ছি, কিছুক্ষণ ওয়েট করুন। আপনারা কিছুক্ষণ ওয়েট করে ভিডিওটা দেখতে থাকুন। আমি আস্তে আস্তে সব দেখাবো আপনাদের কোনটা কী ভবন, কোনখানে কাজকর্ম চলছে। চলুন। প্রথম মায়াপুর দর্শনের অভিজ্ঞতা আমি আপনাদের কিভাবে যে বোঝাবো বন্ধুরা, গায়ে যেন ছেঁকা দিচ্ছে। বহু জন্মের পুণ্য ফলের ফলে, বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা ধাম দর্শন করতে আসতে পারি। হয়তো আমিও বহু জন্মের পরে আজ আমার সুযোগ হয়েছে এই মায়াপুর ধাম দর্শন করার। তবুও এই জন্মেই অনেকগুলো বছর, অনেকগুলো দিন পেরিয়ে আজকেই শুধু সুযোগ হয়েছে এই মায়াপুর ধাম দর্শন করার। তাই আজ এই মায়াপুর দর্শন করে ধন্য আমার জীবন। হরে কৃষ্ণ।
তো আপনারা চারিপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, যেন মনে হচ্ছে সেই দাপর যুগে আরও চলে এসেছি। এই বড় বড় বিল্ডিংগুলো সব ইসকনের সমস্ত কাজকর্ম পরিচালনা করা হচ্ছে, কিন্তু তবুও সব কিছু জেনে শুনেও মনে হচ্ছে যেন দাপর যুগে চলে এসেছি। এটা পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের রাজ্য। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাজত্ব করছেন, এরকম একটা অনুভূতি হচ্ছে। তো ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার মায়াপুরে নির্মীয়মান ইসকন হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, যার নাম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটারিয়াম। তাই ওর বাবাকে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নিয়ে, তাহলে দেখুন একটা বংশে যদি একজন ভক্ত হয় 14 পুরুষ উদ্ধার করে এইভাবে। সেজন্য বৈষ্ণবের যিনি আপনি বলছেন যে বাবা মাকে ভাত দিল না অথচ হরিনাম করে, সে কিন্তু আসল ভক্ত নয়। যদি বাবা অত্যাচারও করে, আমি জানি না, সে বাবা অনেক সময় ছেলেকে অত্যাচারও করে হরিনাম করার জন্য, আছে এরকম, এটা মাথাও আছে। আমি জানি না আপনার কোন কেস, এক একজন এক এক রকম কেস হবে, তবে জেনে 350 ফুট উঁচু মন্দিরে থাকবে বৈদিক সায়েন্স মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম এবং 4 ধরনের রান্নাঘর ইত্যাদি। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। ইসকন মন্দিরের হলে প্রায় 10,000 ভক্ত একসাথে প্রার্থনা করতে পারবেন। মন্দিরের সম্মুখে থাকবে সবুজের মেলা, ফাউন্টেন ইত্যাদি। মন্দিরের মধ্যে দেখা যাবে হিন্দু দেবদেবীর মূর্তি এবং তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম, যার দায়িত্বে রয়েছেন পৃথিবীর বিখ্যাত নানা বড় বড় কোম্পানি। ইসকনের ভক্তগণ ও মন্দির নির্মাণের কাজে যুক্ত। এই অপূর্ব নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও 2025 সাল। 2025 সালে এই মন্দির উদ্বোধন হওয়ার পরিকল্পনা চলছে। তবে এখনও এই মায়াপুরের ইসকন মন্দির বেশ বিখ্যাত। বছরে প্রায় 6 মিলিয়ন ভক্তদের ভিড় দেখা যায় এখানে। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মন্দির প্রাঙ্গণে রয়েছে 2টি প্রধান মন্দির, একটি চন্দ্রোদয় মন্দির আর একটি শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। চন্দ্রোদয় মন্দিরটি হল মূল পূজালয়, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি, যা থেকে চোখ ফেরানো দায়। তার সাথে রয়েছে গৌর নিতাই এর মূর্তিও। অসম্ভব শান্ত এই পূজালয়ে যখন ভক্তরা একসাথে কীর্তন গেয়ে ওঠে, বিশ্বাস করুন গায়ে কাঁটা দেয়। কোথা থেকে এক অদৃশ্য শক্তি যেন ভক্তি জাগিয়ে তোলে আপনার মনে। শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরে রয়েছে বিশ্বব্যাপী ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদের সোনার মূর্তি। রয়েছে তার জীবনে প্রদর্শনকারী একটি মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য মাত্র 14 টাকা। রয়েছে একটি পুকুরও। এই মন্দিরে প্রবেশ করার আগে জুতো ও মোবাইল জমা রাখতে হয় এবং তার জন্য দিতে হয় ন্যূনতম মূল্য। পুরো মন্দির চত্বরে রয়েছে সবুজের সারি, ফুলের বাগান, রয়েছে একটি অডিটোরিয়াম যেখানে অডিও ভিজুয়াল শো দেখানো হয়, যেখানে টিকিটের মূল্য 40 টাকা। প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষদের প্রসাদের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেক দিন 500 জনকে বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয়। বাকিদের জন্য 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত নানান দামের প্রসাদের টিকিট রয়েছে, যাতে পাবেন অন্ন, তরকারি, খিচুড়ি, পোলাও, নানা ধরনের সুস্বাদু প্রসাদ। বিভিন্ন প্রসাদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন ভবন, যেখানে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। তবে প্রসাদের টিকিট পেতে গেলে একটু সকাল সকাল যেতে হবে, কারণ 11টার সময় টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। তবে চিন্তা করার কিছু নেই, কারণ মন্দির প্রাঙ্গণের মধ্যে পেয়ে যাবেন
নিরামিষ খাবারের নানান রেস্টুরেন্ট, আমি সেগুলো আপনাদের আগে বলেছি বা দেখিয়েছি। এছাড়াও যে দোকানগুলি রয়েছে তার মধ্যেও পাবেন আঞ্চলিক বৈশিষ্ট্য সম্পন্ন নানান পোশাক, ব্যাগ, খাবার ইত্যাদি, যেগুলো আমি আপনাদের আগে দেখালাম ভিডিওটার শুরুতে। রয়েছে প্রসাদ কেনার ব্যবস্থাও। এছাড়াও এখানে রয়েছে পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য হোটেল। এখানকার শান্তশিগ্ধ নিরিবিলি পরিবেশ আপনার মনকে এক অপ্রত্যাশিত শান্তি এনে দেবে। দেশে বিদেশে মানুষকে যখন একইভাবে একই মঞ্চে কৃষ্ণনাম করতে দেখবেন, আলপনা দিতে দেখবেন, সত্যই মন জুড়িয়ে যাবে। তাই একবার অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসবেন। বলছেন না কিন্তু বিগ হরিবল। হরে কৃষ্ণ বন্ধুরা, এটা হলো গোদা ভবন, যার কথা আমি এতক্ষণ আপনাদের বলছিলাম। এখানেই প্রসাদ পাওয়ার জন্য আপনাদের সকাল সকাল অবশ্যই কুপন কাটতে হবে, যদি আপনারা এই গোদা ভবনে প্রসাদ পেতে চান। আর যদি কুপন মিস করে ফেলেন তাহলে তো আপনাদের বলেইছি, তাহলে বাইরে রেস্টুরেন্ট, হোটেল সব কিছুই পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আপনারা সবাই জানেন এখন দামোদর মাস চলছে। দামোদর মাস মানে আপনারা জানেন একটা স্পেশাল সময়। এখন এই মায়াপুরের দীপদানের যে সৌন্দর্য, তা আপনাদের কি বলে কি বোঝাবো। তো এই যে সবাই দেখছেন এখন দীপদানের উদ্দেশ্যে মূল মন্দির যেখানে রাধা মাধব আছেন সেখানে রওনা দিয়েছেন দীপদানের উদ্দেশ্যে। সেখানে সবাই দীপদান করবে। প্রভুকে আসন গ্রহণ করার জন্য কৃপা করে আসন গ্রহণ করে আমাদেরকে কিছু কৃপা করে আসন গ্রহণ করে আমাদের কিছু কৃষ্ণ কথা আমাদেরও সংশোধন করাবেন। আমরা সবাই একটু লাউডলি হরিবল বলে প্রভুকে ওয়েলকাম করবো। লাউডলি হরিবল। হরে কৃষ্ণ বন্ধুরা, কালকের দিনটি আমাদের ওইভাবেই ঘোরাঘুরি করে সারাদিন কেটে গেল। আজকে সম্পূর্ণ একটা নতুন সকাল পেয়েছি, আর এই নতুন সকালেই রওনা হয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। সেই জায়গাটি আজকে আমি আপনাদের দর্শন করাবো। সেটা মায়াপুর থেকে কিছুটা দূরে, তাই আমরা টোটোই করে সেখানে যাচ্ছি। আমাদের রায়পুরের সমস্ত ভক্তগণ এবং বাকি যারা ভক্তগণ ছিলেন তারা সকলেই সেখানে চলে গেছেন আমাদের আগে। আমরা কয়েকটা জায়গা ঘোরাঘুরি করছিলাম,
তাই আমাদের যেতে একটু দেরি হচ্ছে। আমরা খবর পেলাম যে ওনারা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে গিয়েছেন দর্শন করার জন্য। তাই আমরাও টোটোয় করে বেরিয়ে পড়লাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার উদ্দেশ্যে। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারাও দর্শন করতে থাকুন আমাদের সাথে। হরে কৃষ্ণ। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এটাই হলো সেই নদিয়া জেলা, এই সেই পবিত্র ভূমি, এই হলো সেই পবিত্র গৃহ। ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে আবির্ভূত হয়েছিলেন রাধাকৃষ্ণের যুগল মিলিত রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ থেকে 5000 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ধর্ম সংস্থাপনের জন্য, সমস্ত মানব সমাজকে মুক্তির পথ দেখানোর জন্য। তবু আমরা পথভ্রষ্ট হয়েছি, তাই আবারও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুক্তির সন্ধান দিতে এই ভারত ভূমিতে অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এইভাবে প্রভু আমাদের উদ্ধারের জন্য, মুক্তির জন্য বারবার আমাদের কাছে আসছেন, অবতীর্ণ হচ্ছেন নতুন রূপে, নতুন সাজে। কিন্তু আমরা বোকার মতো এই সুযোগ হাতছাড়া করছি। সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনারও দোষে। আমার নিজের দোষে নিজে মরছি, দুঃখ কষ্ট ভোগ করছি। তাই আসুন এই সুবর্ণ সুযোগকে আমরা গ্রহণ করি, ভুল পথে না হেঁটে আমরা প্রভুর সেবায় যুক্ত হই। হরে কৃষ্ণ। তিনি বললেন মহাপ্রভুর এইরকম কখনো বদ শিক্ষা নেই যে অবিবাহিত মেয়েকে নিয়ে তুমি এখানে রাত্রে বসবাস করবে, এটা মহাপ্রভুর শিক্ষায় লেখা নেই। তাই তুমি এখান থেকে একদম বেরিয়ে যাও বলে, যেহেতু ওনার নাম সিংহগুরু, তাই সিংহের মতো গর্জনা বললেন আমার অনেক টাকা নিয়ে করো, সেই জন্যে ওখানে করেছি। আর 2 নম্বর হচ্ছে কি সুন্দর পরিবেশ বলো, এই মায়াপুর বৃন্দাবন। চলো প্রভু যদি গঙ্গাটা দেখতে যাই, গঙ্গা তো আমি দেখা এলেন, গঙ্গা চলো দেখতে যাবো আমরা। তো গঙ্গা পেরিয়ে যাবো তো নবদ্বীপ। নবদ্বীপ যাবো না, সেই দিন নবদ্বীপ যাবো। চলো আজ সারাদিন ঘুরবো, আজ শুধু ঘোরা কাজ। হরকৃষ্ণ বন্ধুরা, আমরা আসার সময় আপনারা দেখলেন টোটোয় করে আসলাম, কিন্তু দেখলাম যে মায়াপুর থেকে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বেশিটা দূর নয়, প্রায় 2-2.5 কিলোমিটার। তাই আমরা ভাবছি যে হেঁটে হেঁটে এখন ওই নামহট্ট ভবন যাব। তাই হেঁটে হেঁটে যাওয়ার পথে কিছু মন্দিরে আমরা প্রবেশ করলাম, সেগুলো আপনাদের আমরা দেখাচ্ছি। বুঝলে বোধা চক্র পদ্মধারী আছে এখানে। তো এই একটা মন্দির দেখছেন, এখানে ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওনারা বলছিলেন যে এখানে ভিডিও করা যাবে না ভিতরে, তাই মন্দিরের বাইরেটাই আমরা ভিডিও করে দেখিয়েছি। আর এই স্থানটির নাম বন্ধুরা শিবডোবা। আমি এখানকার শিবডোবার মাহাত্ম্যটাই দেওয়ালে লেখা আছে, আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রায় 500 বছর পূর্বে কৈলাস অধিপতি শ্রী শঙ্কর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে দর্শন না পেয়ে কঠোর তপস্যার ফলস্বরূপ এই স্থান তার অশ্রুজলে প্লাবিত হয়। সেই থেকে এই স্থান শিবডোবা নামে পরিচিতি লাভ করে। এই স্থানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যানমগ্ন শ্রী গোপীশ্বর দর্শন করুন এবং ধন্য হন। বাহ, খুব সুন্দর। সাঁতার কেটে বেরিয়ে
তো বন্ধুরা, এখন আমরা এসেছি মায়াপুর থেকে বাসে করে এই ফেরিঘাটে নবদ্বীপে যাওয়ার জন্য। এই মায়াপুরের যে ফেরিঘাট, মানে এই পারে গঙ্গার এই পারে মায়াপুর ফেরিঘাট, আর ওই পারটা হচ্ছে নবদ্বীপ। আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা এখন এই ফেরিঘাটে এসেছি নবদ্বীপ যাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের নবদ্বীপ দেখাতে পারবো না। অন্য একটা ভিডিওতে আমি নবদ্বীপ দেখানোর চেষ্টা করব, কারণ এখন প্রায় অনেকটাই, যদি নবদ্বীপ যাই আমরা আর ঘুরে আসতে পারবো না। মানে বাস যোগাযোগ বা সেখানে রাত্রি হয়ে গেলে কী দেখবো রাত্রিবেলাতে, ঠিক আছে। তো অন্য একটা সময়ে যে করে আমি আপনাদের দেখাবো। আজকে এখান থেকে আপনারা নবদ্বীপটা দর্শন করে নিন। এই হচ্ছে গঙ্গা, আর এই গঙ্গার ওই পাড়টা হচ্ছে আপনার নবদ্বীপ, আর এই পাড়টা হচ্ছে মায়াপুর। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে ওই মায়াপুরে, কিন্তু উনি মানে নবদ্বীপে গিয়েছিলেন। নবদ্বীপে সন্ন্যাস নেওয়ার পর নবদ্বীপ চলে গিয়েছিলেন। তো যাই হোক বন্ধুরা, সেই সব কাহিনী আমি আপনাদের আরেকটা ভিডিওতে বলবো। এখন আমরা আবার মায়াপুর চলে এসেছি। এটা দেখছেন মায়াপুর মন্দির। আর দেখান, এখন প্রায় সন্ধ্যা হব হচ্ছে। সন্ধ্যার সৌন্দর্যটা দেখান, কি সুন্দর লাগছে। আর ওইটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে হলো আমাদের মায়াপুরে তৃতীয় দিন। আজকে রাত্রিতে আমরা বাসে চাপবো প্রসাদ পেয়ে রায়পুর যাওয়ার জন্য। তখন আমরা গোশালা দর্শনের জন্য যাচ্ছি। আর ওই যে দেখুন, সবাই এখানে রাস্তাতে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে। ওই গাভীগুলোর কি বড় বড় শিং, ওই শিং দেখে আর এত বড় বড় মানে গাভী দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। এখান থেকে কি সুন্দর দেখাচ্ছেন, দেখুন মন্দিরটা। এটা গোশালা যাওয়ার রাস্তা। কি অপূর্ব লাগছে, তাই না মন্দিরটা? এই হলো গোশালা, আজকের দর্শন গোশালা। তো আমরা এখন গোশালায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গোশালা দর্শন করার জন্য কত ভক্তের ভিড়। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন ঘি বিক্রি হচ্ছে, মানে গাভীর থেকে যা যা আমরা পাই, খাদ্যদ্রব্য যা কিছু পাই সেই সব বিক্রি হচ্ছে এখানে। ঘি আছে, পনির আছে, আবার কী সব হয় না, সব কিছু যা যা গাভীর থেকে পাওয়া যায় সব কিছু এখানে বিক্রি হচ্ছে। আর এই হলো দেখুন গোশালা, কত বড় বড় গাভী আছে এখানে। তো এখানে জানেন তো, শিল প্রভুপাদ তার শিক্ষার প্রায়ই গাভীর যত্নের উপর জোর দিয়েছিলেন। আমাদের শিক্ষা দিয়েছিলেন যে গাভী এবং ব্রাহ্মণদের সঠিকভাবে যত্ন নেওয়া হলে সমাজের উন্নতি হবে। মায়াপুর ইস্কন গোশালা এখন প্রায় 200টিরও বেশি গাভী, ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী বাড়ি। তারা একটি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বেড়ে ওঠে এবং ভক্তদের একটি নিবেদিত দল দ্বারা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তো আমি আপনাদের বলবো যে এখানে আপনারা গোশালা দর্শন করতে গেলে খালি হাতে আসবেন না, কিছু গোমাতাদের জন্য খাবার দাবার নিয়ে আসবেন। কারণ গোমাতাদের কিছু খাবার খাওয়ানো বা গোমাতার সেবা করার মাহাত্ম্য আছে। আমি সেটা পরের ভিডিও একটা তৈরি করব, সেটার মধ্য দিয়ে আবার খুব সুন্দরভাবে
ভিডিওটা আমি তৈরি করব, যার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে কিছু কিছু জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওতে আর ভালো মানে যতটুকু পেরেছি করেছি, তো আরও কিছুদিন পর আরও একটা সুন্দর মায়াপুরের ভিডিও আমি বানাবো। তো সেটার মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে আমি উপস্থাপন করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই গোশালা জয়সনেই এই ভিডিওটা শেষ করব, কারণ আজকে রাত্রিতে প্রসাদ পাওয়ার পর আমাদের রায়পুর যাওয়ার জন্য গাড়ি ছাড়া হবে, আপনারা জানেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনারা যদি লাইক করেন আমি পরবর্তী সময়ে আবার উৎসাহ পাবো আবার কিছু ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো বানাবো সেই নোটিফিকেশন আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে এবং সবার আগে পৌঁছে যাবে। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন টিপে বেল আইকন অন করে রাখবেন। আর পারেন তো একটা শেয়ার অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। আর পরবর্তী সময়ে আবার কী ধরনের ভিডিও আপনাদের চাই সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ছবি